সাকসেস পার্টি, তো কি বলবে? কিছু শব্দ ইউনিটি কনসার্টের জন্য। প্রত্যেক বছর হোক। শুরু থেকে আজকে সাকসেস পার্টি জার্নিটা কেমন ছিল তোমাদের সবার থেকে জেনে নেবো। আমি হ্যাঁ, তো ইউনিটি কনসার্টটা বেসিক্যালি আমার আর সমুদ্রের একটা আইডিয়া ছিল। অনেক মাস ধরে এই ব্যাপারটা চলছে, সেখান থেকে মানে একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য বেসিক্যালি এই যে বাংলা ব্যান্ড সবাই এক জায়গায় একসাথে যদি একটা শো করা যেতে পারে সারাদিন ধরে, সেই আইডিয়াটা থেকে এই পুরো ব্যাপারটা হয়েছে। আর যেখানে মানে যখন আমরা স্টার্ট করেছিলাম যেই ভিশনটা আমাদের ছিল, সেই ভিশন থেকে বেরিয়ে এসেছি আমরা এখন। মানে ইউনিটি কনসার্ট এখন একটা ইটস আ ব্র্যান্ড নাও, অ্যান্ড আই এম শিওর কি পরবর্তীকালে এটা দিস উইল কন্টিনিউ, দিস লেগেসি উইল কন্টিনিউ। উই হ্যাড অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স। একটা জিনিস মানে ইউনিটি কনসার্ট যেটা প্রুভ করে দিয়েছে, সত্যি কথা বলতে গেলে আমরা অনেকটা নন এক্সপেন্সিভ পারফরমেন্স কলকাতায় যারা আছি, বলিউড বা অন্য কোনো ইন্টারন্যাশনাল অ্যাক্টের তুলনায় একটা ইন্টারন্যাশনাল অ্যাক্ট বা কোনো বলিউড পারফর্মারে যেই ধরনের অডিয়েন্স হয় 6-7 হাজার লোক হয়, আমরা কিন্তু কলকাতার ব্যান্ডসরা সেটা প্রুভ করে দিচ্ছি। আবার অফকোর্স পলাশ ছিল, ইউফোরিয়া ছিল, যে আমাদের জন্যও কিন্তু এখনও হাজার হাজার লোক গান শোনার জন্যে অপেক্ষা করে। আর আমার মনে হয় কলকাতার সব ব্যান্ডরা যদি এরকম আমরা কনসার্ট করি, এরকম কোনো অডিটোরিয়াম নেই যেটাকে হয়তো ভরাতে পারবে না এই ব্যান্ডের দল আমরা সবাই মিলে। তাই এই ধরনের ইউনিটি কনসার্ট একদম ইউনাইটেড হয়ে আমাদের প্রত্যেকটা ব্যান্ডের দরকার প্রত্যেক বছর করা। অ্যান্ড আমরা তো সবসময় থাকবো, আমাদের যখনই ডাকবে অলওয়েজ আছি, গো এভরিওয়্যারের সাথে আছি, ইউনিটি কনসার্টের সাথে আছি, বাংলা ব্যান্ড মুভমেন্টের সাথে আছি। আরেকটা খুব ইনক্রেডিবল জিনিস যেটা দেখলাম ইউনিটি কনসার্টের স্টেজে, প্রচুর লোক যারা ছোটবেলায় ব্যান্ডসদের শুনতো তারা এসেছিল তাদের বাচ্চাদের নিয়ে যারা এখন ব্যান্ড শুনে, রাইট? সো এই যে দুটো জেনারেশন একসাথে একই জিনিস এনজয় করছে একইভাবে, আই মিন আই থিঙ্ক দ্যাট ইজ সাচ এ বিউটিফুল থিং জাস্ট টু উইটনেস দ্যাট। এবং যেটা হলো যে প্রচুর নতুন অডিয়েন্সের কাছে যারা হয়তো ব্যান্ডদের নাম শুনেছে একটা লেভেলে শুনে, বাট এরকম লাইভ কনসার্ট কখনো এক্সপিরিয়েন্স করেনি, তাদের কাছে ওটা একটা বিশাল বড় ব্যাপার হলো, বিকজ এটা প্রথমবার তারা এক্সপিরিয়েন্স করলো। অ্যান্ড তারপর থেকে আই থিঙ্ক এই যে আমাদের প্রত্যেকটা ব্যান্ডের আরও নতুন ফলোয়ার্স বা নতুন অডিয়েন্স মেম্বার্স আরও বেড়ে গেল আর কি। সো এটা খুব ভালো লেগেছে। আর একদম কসবাতে সাউথ কলকাতার একদম ইন দ্য হার্ট অফ সাউথ কলকাতা এরকম একটা স্টেডিয়াম কনসার্ট, ইট ফেল্ট অ্যামেজিং। আর হ্যাঁ, মানে বছর বছর হোক, আরও অনেক অনেক সাকসেসফুল হোক। প্রত্যেকটা বাংলা ব্যান্ডকে রেলেভেন্ট থাকতে হবে আমার মনে হয়। আমি এক্ষুনি আমার দেখে মনে হচ্ছে আমার অড ম্যান আউট করুন, আমি ফর্মাল ড্রেস পরে আছি। আমি কিছুক্ষণ আগে একটা টক শো থেকে এলাম টেডেক্সের, সেখানে বাচ্চা করেন ছেলেমেয়েরা ছিল, প্রত্যেকে ইউনিটি কনসার্ট দেখেছে। তো আমাদের জেনারেশন গেছে, তারপরে জেনারেশন, তারপরে জেনারেশন, এখনও যে আমরা রেলিভেন্ট আছি, বাংলা ব্যান্ড মুভমেন্টটা রেলিভেন্ট আছে, লক্ষ্মী ছাড়া রেলিভেন্ট আছে, সেটা যেন দেখে কোথাও আনন্দ হয়। আমার মানে জীবনে আমার অন্তত যা যা জীবন দেখেছি তাতে মনে হয় খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে অ্যাডাপ্টেবিলিটি। যদি আমরা অ্যাডাপ্ট না করতে পারি কোনো একটা সিচুয়েশনে, একটা কোম্পানি ছিল কোডাক বলে, যারা $1 মিলিয়ন কোম্পানি, যারা ক্যামেরা ফিল্ম বানাতো, যখন ডিজিটাল ক্যামেরা এলো তারা চীনেদের অ্যাডাপ্ট করেনি। তারা বললো যতই ডিজিটাল ক্যামেরা আসুক ফিল্ম সবসময় থাকবে। আজকে আমরা কিন্তু কোডাকের নামই জানি না। আমার বাচ্চারা বা আমার মেয়েরা বা যে কোনো এই প্রজন্মের লোকেরা কোডাক নাম শুনি, ওদের জিজ্ঞেস করি যদি কোডাক কি, মানে আমি ইনস্টাগ্রামের একটা ফিল্টার, তার বাইরে ওরা জানে না। সো আমাদেরও রেলিভেন্ট থাকার জন্য প্রত্যেকটা ব্যান্ডের দায়িত্ব, প্রত্যেকটা বাংলা ব্যান্ডের দায়িত্ব অফকোর্স সাউন্ডস্কেপটাকে সেম রেখে রেলেভেন্ট মিউজিক করার জন্য, আমাদের কথাগুলোকে কথার মধ্যে অনেক রেলিভেন্স আনার জন্য, কারেন্ট সময় যেগুলো ঘটছে সেই জিনিসগুলো নিয়ে কথা বলার জন্য। অ্যান্ড যদি এভাবেই চলতে পারে আমাদের পরের জেনারেশন, তারপরের জেনারেশন, আমরা যখন বুড়ো হয়ে যাবো তখনও লোক লক্ষ্মী ছাড়ার গান শুনবে অ্যান্ড বাংলা ব্যান্ডের গান শুনবে। অ্যাকচুয়ালি রেলেভেন্স নিয়ে আমার একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে যেটা আমরা এতদিন খুব একটা মন দিয়ে করিনি হচ্ছে আমাদের নিজেদের ইউটিউব চ্যানেলটাকে নিয়ে খুব একটা খাটিনি। এতদিন ইচ্ছে হতো একটা করে ভিডিও দিতাম, ওইটা এখন খুব রেগুলারলি হবে। সো আই উড সে যে যারা লক্ষ্মীছাড়ার মিউজিক পছন্দ করো, গান বাজনা পছন্দ করো, বা এই যে বাংলা ব্যান্ড মুভমেন্টটা পছন্দ করো, ডু ওয়াচ আউট ফর দ্যাট। আমি ইউটিউব চ্যানেলটা ফলো করো। আমরা এখন একের পর এক প্রচুর নতুন জিনিসপত্র বার করতে চলেছি। না, এটা খুব ভুল কথা। তুমি যদি অ্যাকচুয়ালি চেক করো যে অ্যাকসেপ্টেন্স কত বেশি আর নেগেটিভ কমেন্টস কত বেশি, তুমি দেখবে রেশিওটা অনেক আলাদা, বুঝতে পারছো? তুমি যদি অ্যাকচুয়ালি চেক করো যে কতজন প্রেস করছে আর কতজন বলছে না পুরো ভাই টাকা উচিত ভাই, সো এটা ভুল কথা। এটা ইটস অলরেডি মোর দেন 10 মিলিয়ন। ইটস জাস্ট বিন লাইক হোয়াট 2 উইকে 10 মিলিয়ন কে হয়?
আই মিন আর দ্যাট বিন দ্য কেস তাহলে সেটা হতো না। আর পয়েন্ট ইজ আমি পার্সোনালি এখন প্রচুর বাংলাদেশের অনেক লোকজন সারাক্ষণ আমার পেজে আমাকে মেসেজ করতে পারছে, ইউনো আই মিন এটা একটা পুরো নতুন অডিয়েন্সের কাছে পৌঁছে গেছে, যে একটা নতুন জেনারেশন তারা অ্যাকচুয়ালি নতুন করে মহিম ডিসকভার করছে, গৌতম চ্যাটার্জিকে চিনছে, মানে এই গানটা বেরোলো বলে অনেকে অরিজিনালটা এখন গিয়ে শুনছে, অরিজিনাল ক্যাফেটা শুনছে। সো এটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, এইভাবেই গান কিন্তু ছড়ায়, এইভাবেই গান টিকে থাকে। আজকে বাবার যে কটা গান মানে আজকে যেগুলো খুব পপুলার, মানে পৃথিবীটা নাকি বা টেলিফোন বা দরিয়ায় আইলো তুফান, এই কোক স্টুডিওর পরে কিন্তু আমার প্রিয়া ক্যাফে আজকে ওই জায়গায় পৌঁছে যাবে। মানে গানটার জাস্ট মহিম লাভারদের মধ্যে আর রইল না, এটা অনেকটা মানুষজন শুনবে, ইন্টারন্যাশনালি এটা ট্রেন্ড হয়ে গেল, Exactly. মানে প্রচুর মানুষ শুনতে পেলে। So it's great, I mean, to have a platform like that, আর সেটার ইম্প্যাক্ট আমি পাচ্ছি, আমি পার্সোনালি আমি বিকজ ইটস মানে অনেক লোকজন মানে একটু ওভারওয়েলমিং এর টাইম বলছে, মানে ইউনো আই মিন সো আমার সারাক্ষণ লোকজন মেসেজ করতে থাকে ইয়েতে এই ওই সেই, সো তাই বলি হ্যাঁ মানে ঠিক আছে ওকে হ্যাঁ আস্তে আস্তে এই পেসটা ইউজ টু ডু।